বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সবাইকে স্বাগতম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল ক্লাসে। আসলে এই ক্লাসটা আমাদের মোস্তাফিজুর রহমান স্যারের ছিল, তো যে কোনো কারণে স্যার আজকে একটু নিতে পারেনি, যার কারণে ক্লাসটা একটু স্টার্ট হতেও লেট হলো। যাই হোক, আমরা সরাসরি আলোচনায় চলে যাই। খেয়াল করো, এই সাবজেক্টের অলরেডি তোমাদের প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তারপর তৃতীয় চ্যাপ্টার এগুলো হয়ে গেছে। পঞ্চম চ্যাপ্টারেরও সম্ভবত কিছু আলোচনা হয়েছে। মাঝখান দিয়ে চতুর্থ চ্যাপ্টারটা মনে হয় স্কিপ করে গেছে সালেক মণ্ডল স্যার। তো আমি চতুর্থ চ্যাপ্টারটা একটু সংক্ষেপে দেখাই দেবো। আজকে যেহেতু ক্লাসটা লেট হয়ে গেছে, সম্পূর্ণ ক্লাসটা হয়তো বা নেওয়া যাবে না, 15 কি 10 মিনিট এরকম ক্লাস হবে। তো যাই হোক, খেয়াল করো, আমাদের চতুর্থ চ্যাপ্টারে যে বিষয়টা আছে সেটা হলো কারশফস ল। তৃতীয় চ্যাপ্টার আমরা পড়ছিলাম ওহমস ল। আমরা বলছিলাম যে ওহমস ল একটা ফান্ডামেন্টাল ল, যেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে খুবই ইম্পর্ট্যান্ট। একইভাবে আমরা ওর সীমাবদ্ধতায় বলছিলাম যে সব সমস্যা সাধারণত এই ওহমস ল দিয়ে সমাধান করা যায় না, বা বিশেষ করে এসি সার্কিটের যে প্রবলেমগুলো বা বড় বড় জটিল নেটওয়ার্ক, সেগুলো এই ওহমের সূত্র ব্যবহার হয় না, বা শুধু ওহমের সূত্র দিয়েই সেটা সলিউশন করা যায় না। এর জন্য আরও অনেক বড় বড় সূত্র ব্যবহার করতে হয়। তো সেই সূত্রের বা লয়ের মধ্যে থেকেই আরেকটা ল হচ্ছে কারশফস ল। একইভাবে এরকম অনেক ল আছে, যেমন নর্টনস থিওরেম বা ল থিওরেম বলা হয় এগুলোকে, নর্টনস থিওরেম, সুপারপজিশন থিওরেমস, তারপর থেভনিন থিওরেমস, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, ম্যাক্সওয়েল। এগুলো যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে অনলি তারা সার্কিটে এগুলো পড়াশোনা করবে। তোমাদের বইয়ে এত কিছু পড়তে হয় না, তোমাদের শুধু ওহমস ল এবং কারশফস ল এটাই পড়ানো হয়। তাহলে খেয়াল করো, কারশফের মূলত দুইটা ল হয়। সময় যেহেতু কম, আমি সংক্ষেপে লিখলাম। খেয়াল করো, কেসিএল এর মিনিংটা হচ্ছে কারশফস কারেন্ট ল, আর কেভিএল মানে হচ্ছে কারশফস ভোল্টেজ ল। অর্থাৎ কারশফ একাই দুইটা সূত্র দিয়েছেন, একটা হলো কারেন্টের সূত্র আর একটা হলো ভোল্টেজের সূত্র। তো সংক্ষেপে কারেন্টের সূত্রকে আমরা বলবো কেসিএল, ভোল্টেজের সূত্রকে বলবো কেভিএল, অর্থাৎ কারশফস কারেন্ট ল এবং কারশফস ভোল্টেজ ল। তাহলে খেয়াল করো, কেসিএল এ কারশফ কি বলেছে। ধরো এটা একটা বিন্দু বা নোড বা জাংশন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় আমরা নোড বলি সাধারণত, বা জাংশন বলি, তোমরা বিন্দু বললেও হবে, একই কথা। তো এই বিন্দুতে যদি একাধিক শাখা মিলিত হয়, অর্থাৎ কারেন্টের ধরো 4টা বা 5টা শাখা এখানে এসে মিলিত হলো, এরকম একটা নেটওয়ার্ক ধরো। তো এইখানে আমি ধরে নিলাম যে এখান থেকে I1 পরিমাণ কারেন্ট এই বিন্দুর দিকে যাচ্ছে, আবার এখান থেকে I2 পরিমাণ কারেন্ট এই বিন্দুর দিকে যাচ্ছে, এই শাখা থেকে I3 পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে, অর্থাৎ এই বিন্দু থেকে আউট হয়ে যাচ্ছে। এখানে আবার I4 পরিমাণ কারেন্ট ইন হচ্ছে, আবার এখানে I5 এম্পিয়ার কারেন্ট আউট হচ্ছে। তোমার ইচ্ছা মতন তুমি ধরে নেবা 4টা, 5টা, 6টা, যতগুলো ইচ্ছা ততগুলো শাখা। সূত্রের ব্যাখ্যার জন্য এটা তুমি ইচ্ছা মতন নিতে পারো। তোমার যেটা মনে রাখতে হবে সেটা হলো যে কতগুলো কারেন্ট এখানে ইন হলো আর কতগুলো কারেন্ট আউট হলো। কারশফ যেটা বলছে সেটা হলো কোনো একটি বৈদ্যুতিক নেটওয়ার্কের কোনো এক বিন্দুতে আগত কারেন্ট সমূহের যোগফল ইকুয়াল হবে নির্গত ওই বিন্দু থেকে নির্গত কারেন্ট সমূহের যোগফল। তাহলে খুবই সহজে খেয়াল করো, অর্থাৎ এই বিন্দুতে যেগুলো ইনকামিং আছে সেইগুলো আমরা এক সাইডে যোগ করব। খেয়াল করো, I1 এই বিন্দুর দিকে যাচ্ছে, I2 এই বিন্দুর দিকে যাচ্ছে, আর I4ও এই বিন্দুর দিকে যাচ্ছে। আর খেয়াল করো, I3 এবং I5 এই বিন্দু থেকে
নির্গত হচ্ছে বা বের হয়ে যাচ্ছে বা আউট হয়ে যাচ্ছে। তাহলে এটাই কারশফ বলছে, একদম সিম্পল সহজ একটা সূত্র। অর্থাৎ যতগুলো কারেন্ট এই বিন্দুর দিকে আসবে তাদের যোগফল সমান হবে যতগুলো কারেন্ট এই বিন্দু থেকে বের হয়ে যাবে তাদের যোগফল। সিম্পলি তুমি এভাবে একদম মনে রাখতে পারো যে কারেন্ট হলো কি ইলেকট্রনের প্রবাহ। তো ইলেকট্রন নর্মালি কোনো ইলেকট্রন ওখানে তৈরিও হয় না বা ধ্বংসও হবে না। তার মানে কোনো একটা বিন্দুতে যতগুলো ইলেকট্রন আসবে বা যতগুলো কারেন্ট আসবে সেই বিন্দু থেকে ততগুলো কারেন্টই আবার যাবে, এটাই তো স্বাভাবিক। এটা ওভাবে কঠিন কোনো সূত্র হিসেবে মনে রাখার প্রয়োজনই হয় না, একদম সিম্পল। অর্থাৎ এই বিন্দুতে যতগুলো কারেন্ট আসবে ততগুলো কারেন্ট এখান থেকে যাবে। কোনো একটা পানির ট্যাঙ্কি যদি তুমি এটাকে ধরে নাও যে এটা একটা পানির ট্যাঙ্ক, এই পানির ট্যাঙ্কে 2টা বা 3টা মোটর বা পাম্প থেকে পানি যদি উঠানো হয় বা ফিট করা হয়, তাহলে যে পরিমাণ পানি উঠুক, ধরো 2টা পাইপ দিয়ে পানি উঠতেছে বা একটা পাইপ দিয়ে একটা পাম্প দিয়েই পানি উঠতেছে, যে পরিমাণ পানি এখানে উঠতেছে এখান থেকে যদি আমি 3টা 4টা 5টা যতগুলো পাইপ দিয়েই যতগুলো ফ্ল্যাটে বা যতগুলো বাসায় পানি সরবরাহ দিই, যে পানি উঠবে সেই পানি ওখান থেকে যাবে। এই ট্যাঙ্কির তো কোনো ক্ষমতা নাই পানি তৈরি করার, অথবা এই ট্যাঙ্কি যদি কোনো ছিদ্র না থাকে বা কোনোভাবে এখানে পানি লস হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে যে পানি উঠবে সেই পানিই যাবে। তো একইভাবে কারেন্টও, যে কারেন্ট এখানে আসবে সেটা যতগুলো লাইন থেকেই আসুক সেই কারেন্টই এখান থেকে আবার বিভিন্ন শাখায় চলে যাবে, একদম সিম্পল হিসাব। তো এই ইকুয়েশনটাকে আমরা দেখো এভাবেও লিখতে পারি, I1 প্লাস I2 মাইনাস I3, এটাকে পাশে নিয়ে আসলাম, প্লাস I4 মাইনাস I5 ইকুয়াল 0। খেয়াল করো, এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। তাইলে এটার ক্ষেত্রে আমরা বললাম যে কোনো একটি বৈদ্যুতিক নেটওয়ার্কের কোনো এক বিন্দুতে বা কোনো একটি নোডে বা জাংশনে মিলিত আগত কারেন্ট ইকুয়াল নির্গত কারেন্ট। অথবা আমরা বললাম যে এটাকে এভাবেও লেখা যায় বীজগাণিতিকভাবে, তোমরা এটা অবশ্যই বুঝতে পারতেছো। তো এই কথাটাকে যদি আমরা তাত্ত্বিকভাবে বলতে চাই তাহলে আমরা বলতে পারি কোনো একটি বৈদ্যুতিক নেটওয়ার্কের কোনো এক বিন্দুতে মিলিত কারেন্টসমূহের বীজগাণিতিক যোগফল 0। খেয়াল করো, এই বিন্দুটাকে আমরা ধরলাম ও বিন্দু বা 0 পয়েন্ট। তো এই বিন্দুতে মিলিত কারেন্টসমূহের বীজগাণিতিক যোগফলটা 0 হলো কিভাবে, খেয়াল করছো? তো বইয়ে এই দুইভাবেই লেখা থাকতে পারে, তুমি যে কোনোটা ফলো করতে পারো, তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি মনে রাখতে পারো। ওকে, তাইলে যেহেতু সময় কম, বিস্তারিত আশা করি এটি বুঝে গেছো, তোমরা এইটুকু মনে রাখলেই হবে। এই সূত্রটা কাজে লাগিয়ে অনেক অঙ্ক করা যাবে। তাহলে আমাদের KCL হয়ে গেল, খেয়াল করো। এরপরে আমরা আর একটা সূত্র আছে, এইটুকু দেখে শেষ করে দেবো, KVL। এখানে খেয়াল করো, আমি একটা সার্কিট অঙ্কন করলাম, যে সার্কিটের 2টা সোর্স আছে। একটা সোর্সকে আমি E1 আর একটা সোর্সকে E2 দ্বারা রিপ্রেজেন্ট করলাম বা ধরে নিলাম E1 E2, এখানে V1 V2 দিতে পারো। আর এই সার্কিটের 3টা লোড রেজিস্ট্যান্স আছে, একটা R1, একটা R2 আর একটা R3 ধরে নিলাম। তাইলে প্রত্যেকটা শাখায় খেয়াল করো আলাদা আলাদা কারেন্ট প্রবাহিত হবে। আমি এই R1 লোডের মধ্যে প্রবাহিত কারেন্টকে ধরলাম I1, R2 লোডের মধ্যে প্রবাহিত কারেন্টকে ধরলাম I2, আর R3 লোডের মধ্যে প্রবাহিত কারেন্ট ধরলাম I3। আমরা ধরে নিলাম, আমরা জানি না কোথায় কত কারেন্ট যাবে, আমরা ধরে নিলাম এরকম। তো এই ধরনের আসলে এই ডাবল বা ট্রিপল সোর্স বিশিষ্ট সার্কিটের কারেন্ট যদি আমরা বের করতে চাই তাইলে সেটা আমরা কিন্তু ওহমের সূত্র দিয়ে পারি না। এই জন্যই আমাদের মূলত এই KCL, KVL, সুপারপজিশন, থেভনিনস এই ধরনের থিওরেমগুলো আবিষ্কার হয়েছে বা এগুলো আমাদের শিখতে হয়। খেয়াল করো, এটা যদি আমি ওহমের সূত্র দিয়ে সমাধান করতে চাই তাহলে কখনোই সম্ভব নয়, কারণ এখানে 2টা সোর্স আছে, কারেন্ট 2 দিক থেকে প্রবাহিত হবে। ইজিলি তোমরা বুঝতে পারতেছো যে এই জন্যই আমাদের এই বড় বড় থিওরেমগুলো শিখতে হবে। তাহলে খেয়াল করো, এখানে
তোমার কেভিএল বা কারশফ যে কথাটা বলছে সেটা হচ্ছে কোনো একটি বৈদ্যুতিক নেটওয়ার্ক সম্পর্কে তোমরা না জানলেও এটুকু শুধু মনে রাখো যে বড় যে কোনো জটিল সার্কিট অর্থাৎ একাধিক সোর্স থাকবে, অনেকগুলো লোড রেজিস্ট্যান্স থাকবে, এই ধরনের সার্কিট মানে সংক্ষেপে আমরা বলি নেটওয়ার্ক। তো কোনো একটি বৈদ্যুতিক নেটওয়ার্কের কোনো একটি লুপ কথাটা তোমাকে একটু বুঝতে হবে। খেয়াল করো, যে কোনো দুইটা শাখা একটা সার্কিটের যে কোনো দুইটা শাখা যে বিন্দুতে মিলিত হয় সেটাকে আমরা বলবো জাংশন বা নোড। যেমন তোমরা জানো রেলওয়ে জাংশন বলতে কি বোঝায়, যেখানে অনেকগুলো রেল লাইন মিলিত হয়, সেরকম একটা বিষয়। তো এই যে একটা জাংশন, এখানে আমি নাম দিলাম এ, এই জাংশনকে আমি নাম দিলাম বি, এই জাংশনের নাম দিলাম সি, এখানে দিলাম ডি, ইচ্ছা মতো দিবা তুমি, এখানে ই, এখানে এফ। তাহলে খেয়াল করো এ বি সি এফ এ, এখানে কিন্তু সম্পূর্ণ একটা সার্কিট হয়েছে। তোমাদেরকে আমি একদিন একটা সার্কিটের লেকচার দিয়েছিলাম, বা অন্য স্যারেরাও অবশ্যই তোমাদের সার্কিট পড়িয়েছে, বোঝার কথা সার্কিটের সংজ্ঞাটা, যে কারেন্ট চলার সম্পূর্ণ একটা পথই হচ্ছে সার্কিট। তো এইখানে খেয়াল করো, এই ক্ষেত্রে যেহেতু আমরা পুরো সার্কিটটাকে বলতেছি সার্কিট বা নেটওয়ার্ক, এই জন্য এই যে কোনো একটা ছোট অংশ অর্থাৎ কারেন্ট চলার যে কোনো একটা ক্ষুদ্র পথ, দেখো এই সার্কিটে বা নেটওয়ার্কে তিনটা আলাদা আলাদা পথ আছে। যেমন কারেন্ট এখান থেকে শুরু হয়ে, এখান থেকে যদি ধরো, এখান থেকে শুরু হয়ে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ হয়ে এ, এই বিন্দুতে আসতে পারে। অথবা এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এফ, এফ থেকে এ, এভাবে আসতে পারে। আবার এদিক থেকে সি, এফ, ডি, ই, এফ এভাবেও আসতে পারে, বা উল্টা দিক থেকে ই, ডি, সি, এফ, ই এভাবেও আসতে পারে। তো এই প্রত্যেকটা আলাদা আলাদা যে কারেন্ট প্রবাহের পথ বা প্রত্যেকটা যে ছোট ছোট সার্কিট আছে এই নেটওয়ার্কের মধ্যে, এই এক একটা সার্কিটকেই আমরা বলবো লুপ। এই কথাটা ভালোভাবে মনে রাখবে, লুপ অনেক কাজে লাগবে। এভাবেও ধরতে পারো বা এভাবেও ধরতে পারো। আমি এদিক থেকে ধরলাম, খেয়াল করো, তাহলে লুপ, এক মিনিট, খেয়াল করো, লুপ এ বি সি এফ এ, অর্থাৎ যেখান থেকে শুরু হবে আবার সেখান থেকে আসতে হবে। যে কোনো একটা লুপ আমি দেখাই দিই। তো এই লুপে কারশফ যেটা বলছে যে কোনো একটি নেটওয়ার্কের কোনো একটি লুপের সকল ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ ড্রপ সমূহের বীজগাণিতিক যোগফল হবে 0। খেয়াল করো, ভোল্টেজ সোর্স বলতে যেটা ব্যাটারি থাকবে আমাদের সেই সোর্স অর্থাৎ ই অন, আর ভোল্টেজ ড্রপ মানে কি, যেখানেই রেজিস্ট্যান্স থাকবে সেখানেই ভোল্টেজ ড্রপ হবে। অর্থাৎ যদি একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকে আর অন, আর সেখানে যে কারেন্ট থাকবে সেটা ধরো আই অন, তাহলে আই অন আর অন মানে ভোল্টেজ। আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, এই সূত্রটা আমরা জানি কোথা থেকে, ওহমের সূত্র থেকে। তো খেয়াল করো, এইখানে একটা আর আছে এবং আই আছে, তাহলে এইখানে ভোল্টেজ ড্রপটা হবে কত, আই অন আর অন। এরপরে এইখানে আসো সি থেকে এফ পর্যন্ত, তাহলে এখানে আছে আই থ্রি আর থ্রি ইকুয়াল টু 0, এই কথাটাই বলছে কারশফ। খেয়াল করো, কোনো একটি বৈদ্যুতিক নেটওয়ার্কের কোনো একটি লুপের সকল ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল 0, এইটাই থিওরিটিক্যাল কথা, আর এখানে এটাকে ম্যাথমেটিক্যালি আমি লিখলাম। এখন খেয়াল করো, অনেকের কনফিউশন হতে পারে যে এখানে মাইনাস কেন দিলাম, এখানে প্লাস কেন দিলাম, এখানে মাইনাস কেন দিলাম। এটার একটু ব্যাখ্যা আছে। যে দিক থেকে কারেন্ট লোডের ভিতরে, এখানে খেয়াল করো, এটা আমার পজিটিভ, এটা নেগেটিভ, এটা আমরা জানি। অর্থাৎ সোর্সের যেটা বড় প্রান্ত আট করা হয় এটা প্লাস ধরা হয়, বা এটাই প্লাস। আর লোডের ভিতরে যখন আমি কারেন্ট ডিরেকশন দেব, সেটা যে দিক থেকে কারেন্ট ঢুকবে সেটা হবে প্লাস, আর যে দিক থেকে বের হবে সেটা হবে মাইনাস। সেই হিসাবে এটা প্লাস, এটা মাইনাস। এখন খেয়াল করো, বীজগাণিতিক যোগফল 0 কোনো একটি লুপের কোনো একটি নেটওয়ার্কের কোনো একটি লুপে সকল ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল 0, এই কথাটা ঠিক আছে। কিন্তু তোমার এই যে সোর্স এবং ভোল্টেজ ড্রপ এর পূর্বের যে চিহ্ন, এই চিহ্নটা তোমাকে মনে রাখতে হবে যে যদি আমি এ থেকে বিতে যাই এবং সেই ক্ষেত্রে আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন যদি ধরি, তাইলে যখন বি থেকে সিতে যাব তখনও আগে যে চিহ্ন আছে সেটা ধরতে হবে। আর যদি শেষের চিহ্ন ধরি তাইলে সবসময় শেষের চিহ্ন ধরতে হবে। তাহলে খেয়াল করো, আমি শেষের চিহ্ন ধরছি, অর্থাৎ এ থেকে বিতে যাচ্ছি না। আমি এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে আগে পড়ছে মাইনাস, তারপরে প্লাস, এই জন্য আমি এখানে কিন্তু প্লাস দিছি। শুরুতে প্লাস দিতে হয় না, এই জন্য প্লাস দেইনি। পরেরটা দেখো আই অন আর অন, এর শেষে আছে মাইনাস, এই জন্য মাইনাস। পরেরটা
এটারও শেষে আছে মাইনাস, এজন্য মাইনাস। তুমি যদি বলো যে না আমি আগেরটা নেব, তাইলে খেয়াল করো কি হবে, এখানে প্রথমে আছে মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা প্লাস। এই সমীকরণ আর আগের যে সমীকরণ ছিল এর রেজাল্ট একই আসবে যদি তুমি ভালোভাবে সমীকরণের সলিউশন করতে পারো বা বুঝে থাকো। যদি এসএসসিতে তুমি এই সমাধানগুলো করে থাকো, তোমার বিভিন্ন পদ্ধতির সমাধান ছিল, যেমন লুপ প্রশ্ন করছো কেউ, লুপ কি একবার তো বুঝাইছি। লুপ হচ্ছে কোনো একটি বড় নেটওয়ার্কের যে কোনো একটা কারেন্ট চলার সম্পূর্ণ পথই হচ্ছে লুপ। এখানে এ বি সি এফ এ এটা একটা লুপ, আমি এখানে লিখে দিছি দেখো, এ বি সি এফ এ এটা একটা লুপ, অর্থাৎ এ থেকে ঘুরে কারেন্ট যে পথ থেকে ঘুরে আবার এতে আসতে পারে সেটাই একটা লুপ। তো এখানে এ বি সি এফ এ একটা লুপ হতে পারে, এ বি সি ডি ই এফ এ একটা লুপ হতে পারে, এফ সি ডি ই এফ একটা লুপ হতে পারে। অর্থাৎ ভিন্ন ভিন্ন কারেন্ট চলার যতগুলো পথ একটা নেটওয়ার্কের মধ্যে থাকতে পারে সেই সবগুলোই ওই নেটওয়ার্কের লুপ। ওকে, থ্যাংক ইউ। সময় যেহেতু শেষ হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার তোমাদের হয়তোবা যদি ক্লিয়ার না হয় অন্য কোনো স্যার এই বিষয় নিয়ে লেকচার দিবে।